মানুষ ছিল বড় মানুষের
এই নির্জন জঙ্গলে একা পথে বেরিয়ে বিপদ না রেখে এখান থেকে আপনি চলে যান। না না না, আমি একা নই, আমার সঙ্গে লা লা কি তুমি তুমি যে বিবাহিতা, তুমি কখনো আমাকে আগে জানাওনি কেন? সত্যি ভুল করেছি। তোমার স্মৃতিতে সিঁদুর না দেখে তোমায় কুমারী ভেবে আমি মহা ভুল করেছি। তোমাকে মনে মনে ভেবে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন? কিসের স্বপ্ন? একটা ঘর বাঁধার স্বপ্ন, তোমাকে নিয়ে আমাকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। যে রাজা এতদিন খুন খারাপি গুন্ডাগর্দি ছাড়া কিছুই জানতো না, সে তোমাকে সাথে নিয়ে একটা নতুন করে সংসার বাঁধার স্বপ্ন বেঁধেছিল ঝুমরি। আর সেই সমস্ত স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিলে, শেষ কিছুই শেষ হয়ে যায়নি রাজা বাবু। আজ আমি প্রথম জানলাম তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন এক। তাই তো নিঃসংকোচে বলছি, আমি তোমার সঙ্গে ঘর বাঁধবো রাজা বাবু। অন্যের সন্তান গর্ভে ধারণ করে তুমি আমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ভাবতে তোমার লজ্জা করছে না? তবে দেখো রাজা বাবু, আমি অন্যের সন্তানকে কেমন খালাস করে দিই। তা তো জানি না, তবে দাদা বললো এগুলো একজনের কাছে পৌঁছাতে পারলে সে নাকি আমাকে অনেক 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 টাকা দেবে। এগুলো সমেত পুলিশ ধরতে পারলে তোমাকে সারা জীবন জেলে পচে মরতে হবে। দাদা তো আমাকে এসব বিষয়ে কিচ্ছু বলেনি। কে তোমার দাদা? ওই যে সেদিন যে আমার পার্টনার হয়ে তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল, সেই আমার দাদা। রাষ্ট্রের টাকা পেলে আমি কুচি করে দেবো। না বাবু না, আর তোমাকে আর মানায় না। আজ যখন তুমি আমাকে কথা দিয়েছো, আমি তোমাকে কথা দিচ্ছি রাজা বাবু, আমি আর খারাপ কাজ আর কখনো করবো না। তুমি আমাকে কথা দাও, আর তুমি এমন খারাপ কাজ আর কখনো করবে না। কথা দিলাম ছবি, আজ থেকে আমি তোমার সমস্ত খারাপ পথ ত্যাগ করে আমি তোমাকে নিয়ে সুন্দর করে একটা সুখের সংসার বাঁধবো। সুন্দর করে একটা সুখের সংসার। রাজা বাবু, বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাঁচবো ভালো চিরদিন। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু ভাবি না, তুমি আমার সাথী। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু ভাবি না, তুমি আমার তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। বেঁচেছি ভালো তোমাকে, ভালো ভালো চিরদিন শুধু তোমাকে।
আমি পুলিশের চাকরি পেয়েছি। তারপর? কিন্তু কিন্তু ইচ্ছে করলে সেই দিনের সেই ঘটনার জন্য আজ তোমাকে আমি গ্রেফতার করতে পারতাম। বাবু হ্যাঁ, আজ আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি। হ্যাঁ, বাই দা বাই, তুমি কোনো গর্ভবতী মহিলাকে এই আশেপাশে ঘুরতে দেখেছো? কই না তো, গর্ভবতী মহিলা বলে ও হ্যাঁ, যে বাচ্চা প্রসব করে যাবে ছটফট করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় সে? ওই তো কোথায়? ওই তো একটু আগে ওই জঙ্গলের দিকে ছুটে গেল, এক্ষুনি বাচ্চা প্রসব করে যাবে জঙ্গলের দিকে ছুটে গেল। মাই গড, তাহলে বেশি দূর পালাতে পারেনি। এখনই গিয়ে তল্লাশি। साहब जल्दी आइए साहब, उस स्मगलर का एक साथी माल लेके यहाँ पर भाग गया साहब। अब जल्दी आइए साहब, अब जल्दी आइए। खामोश बेवकूफ, उसको रोकने के लिए कोशिश करो, नहीं तो गोली मार दो। क्विक क्विक। ঈশ্বর, তুমি আমার রাজাকে রক্ষা করো, দেখো ওর জন্য কোনো ক্ষতি না হয় ঠাকুর। তুমি আমার রাজাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার রাজাকে রক্ষা করো।
দেখেছো যে বৃদ্ধ বাবা মাকে ফ্যামিলিতে রেখে নিজেদের পার্সোনাল লাইফটাকে ডিস্টার্ব করছে। হয় তারা বাবা মাকে কোনো বৃদ্ধাশ্রমে আর নয় ওই বৃন্দাবনে পাঠিয়ে দিচ্ছে। তাই বুঝি? অফকোর্স, তাই বলছি ডার্লিং, নিজেরা যদি সুস্থভাবে বাঁচতে চাও না, তাহলে ওই পুরোপুরি দুটোকে জাস্ট তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। কিন্তু কিভাবে? আচ্ছা তো কানে কানে বলো। দাদা আপনি এই সময় আমাদের বাড়িতে? আরে দাদা বোনের বাড়িতে আসবে, তার আর সময় অসময় কি রে ভাই? না মানে লাভলি বোন বলছিল যে এই বাড়িতে আসার পর নাকি ওর বার্থডেটা সেলিব্রেটই হয়নি, তাই এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। যদিও এটা তোমার সঙ্গে অফিসেই বলা যেত, কিন্তু এটা তো আমাদের ঘরোয়া ব্যাপার কিনা, তাই ঘরে বসে আলোচনা করাটা ঠিক হবে না ভাই। হ্যাঁ কি বলিস রে বোন? হ্যাঁ দাদা, আমি চাই এবারের বার্থডেটা আমার খুব জাঁকজমক করে হোক। অসম্ভব, এমনিতে দুর্গা বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, আমি কিন্তু এখন ওইসব কিছু করতে পারবো না। আরে কে তোমাকে খরচ করতে বলছে রে ভাই? আমার বোনের বার্থডে পার্টি আমি অ্যারেঞ্জ করবো রে ভাই, আমি। আমার জন্য তুমি এত কিছু করবে দাদা? সত্যি বলছো? কেন করবো না? এই জানিস না আমার তো কোনো বোন ছিল না রে, তাই বোন থাকার যে কি আনন্দ সেটা আমি জানতাম না, কিন্তু আজ আজ তোকে মেয়ে না বোন থাকার যে কি আনন্দ সেটা আমি মরবে মরবে উপলব্ধি করছি রে বোন। দাদা তুই কিচ্ছু ভাবিস না রে বোন, তোর বার্থডে পার্টিটা বেশ জাঁকজমক করে হবে রে বোন। আরে কিভাবে হবে না, আরে প্রপার ডিরেকশনটা আমি ঠিক সময়ে এসে দিয়ে যাবো রে বোন। বাই। ওই মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু করাতে পারে না, কোন জাদু বলে তোমার জন্য এত টাকাগুলো খরচ করতে চাইছে? বোনের জন্য ভাই করবে না তো কে করবে? তুমি? ওই। আরে তোমাদের এই ভাই বোনের মধুর সম্পর্কটা নিয়ে না আমি মাঝে মাঝে ভীষণ ভাবি। কি খবর? রক্তের সম্পর্কে ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে, আর তোমাদের মধ্যে কিসের টান? রক্তের টান না রক্ত গরম করার টান? তোমার বাজে কথা শোনার মতন কোনো সময় আমার কাছে নেই। আমি বিউটি পার্লারে যাব, আমাকে 2000 টাকা দাও। ওই সামান্য 7,000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে 2000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি কুইন সাজানো আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমার বুড়ো বাপ মা তোমার ভাইয়ের পিছনে কোটি কোটি টাকা খরচা করতে পারছো, আর বউয়ের বেলাতেই যত জ্বালা, তাই না? টাকা দেবে কিনা বলো? না, দেব না। আমি বলছি তুমি টাকাটা দেবে দাদা। শুভম, তুই জানিস না রে ভাই ও কেন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই দাদা। পুরো বাম্মা আর এই বেকার ভাইকে বসে বসে খাওয়াতে তুমি কারি কারি টাকা খরচ করতে পারো, আর সামান্য বৌদি সকালাত মেটাতে পারো না। সকালদার নয় শুভম, সকালদার নয়, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। পিঁপড়ের যদি পাখা গজায় তখন তো তাদের কেউ আটকাতে পারে না দাদা। আগুনের দিকে সে তো ছুটে যাবে। কি বললে তুমি? বৌদি, বৌদি, আমাদের বাবা মা আজকে তোমার কাছে বুড়ো বুড়ি, তাই না? আর সে বুড়ো বুড়ি খাওয়া খরচটা তোমার কাছে বেকার খরচ হলো আমরা তো জানি। আমাদের বাবা মা আমাদেরকে কতখানি সুখ সাধ্যকে খরচ করে আমাদেরকে মানুষ করেছে। একদিন তুমিও সন্তানের মা হবে বলতে, আর বৃদ্ধা বয়সে তোমার পুত্র মধ্যে এসে তোমাকে ঠিক ঠিক এরকম কুরুচি ভাষায় যদি মন্তব্য করে কথা বলে, তখন কি তোমার মনে হবে না যে এমন পুত্র মধ্যে থাকার চেয়ে না থাকাই ভালো? আমার এই জ্ঞানের লেকচার তোমার দাদাকে শোনাও। আর শোনো, তুমি আমায় টাকাটা দিলে না তো, তাহলে দেখো আমি তোমার কি করি। দাদা, তুই বলতে পারিস? দাদা, এখন আমি কি করব, কি করে বুঝাবো ওই উচ্ছৃঙ্খল লাভলিকে? এক এক সময় মনে হয় ওই শয়তানটাকে খুন করে আমি ওকে শেষ করে ফেলি। না না দাদা, না না, এমন চিন্তা ভাবনা তুমি কখনো এনো না দাদা। যে পারি না রে ভাই, পারছে পারি না। আমি জানি, দাদা, আমি জানি ওই মহেশ মল্লিক আমাদের সংসারটাকে
গোটা জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি ওই লাভলিকর শয়তানটা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে। সব বুঝে আমি নিরুপায় রে ভাই, আমি যে কিচ্ছু করতে পারি না রে ভাই, আমি যে কিচ্ছু করতে পারি না। তবুও তোমাকে স্থির থাকতে হবে দাদা। হ্যাঁ, আমরা যে সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি, তুমি আমাদের পাশে থাকবে। হ্যাঁ, আমার মা বাবা আমার দিদিকে সবসময় আগলে রাখবে। বলো বলো দাদা, তুমি 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 আমাকে কথা দাও দাদা, তুমি আমাকে কথা দাও, সবসময় তুমি আমাদেরকে আগলে রাখবে। বলো দাদা, আমাদেরকে কথা দাও। কথা দিলাম রে শুভম, আমি সবসময় তোদের পাশে বসেই থাকবো। দাদা দাদা ও বউ, আরে কোথায় গেলে গো তুমি বউ? তোমায় দেখতে পাচ্ছি না কেন গো বউ? কি ব্যাপার? আজ এত খুশি মনে বউ বউ বলে ডাকছো কেন শুনি? বড্ড ছেলে মানুষ তুমি জানো? ছেলে মানুষ নয় গো বউ, আমি তোমার মনে মানুষ। বাবা, তাই বুঝি? তোমার হাতটা দাও দেখি তো বউ। কেন? আমার হাত কেন? এই আংটিটা তোমার হাতে আমি পরিয়ে দিলাম। আংটি? এটা ফুলসজ্জার হাতেই তোমার হাতে আমার পরিয়ে দেওয়া উচিত ছিল বউ, কিন্তু সেদিন সেই রাত্রে কি সব গন্ডগোল হয়ে গেল, তাই তোমার হাতে আমি পরিয়ে দিয়ে দিতে পারিনি। ও, তাই বুঝি? আচ্ছা। আজ আমি তোমাকে অনেক কিছু দেবো বউ। আর কি কি দেবে শুনি? আদর দেব, সোয়াগ দেব, আর 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 কি? আর ওই ভালোবাসা দেব, ভালোবাসা ভালোবাসা। তাই? তাহলে দাও না গো। আমার অনেক ভালোবাসা দিই, তুমি ভরিয়ে দাও। এই রে, ভালোবাসা আমি কোথায় পাবো তোমরা কেউ বলতে পারবে? কি হলো? বলো, দাও না। আমার কাছে তো ভালোবাসা নেই। আছে গো আছে। প্রত্যেক স্বামী স্ত্রী বুকের মাঝে ভালোবাসা লুকিয়ে আছে। শুধু কেবল পরিবেশ আর পরিস্থিতিতে সেটা খুঁজে নেওয়া দরকার। আমার বুকে কোনো ভালোবাসা লুকানো নেই গো বউ। তোমার বুকে ভালোবাসা আছে বুঝি? কই দেখি দেখি, তোমার বুকে ভালোবাসাটা দেখি, কই দেখি দেখি। কি দিয়ে তোমায় জানাই প্রীতি, তুমি আমার জীবন সাথী, তুমি আমার জীবন সাথী। কি দিয়ে তোমার জানাই প্রীতি, তুমি আমার জীবন সাথী, তুমি আমার জীবন সাথী। আমার দিকে তাকিয়ে একটু দেখছো?
আমি একদম ভুলে গেছি। কি ভুলে গেছো? দাদা আমাকে এই কাগজটায় একটা তোমার নামটা লিখে দিতে বলেছিল। এই জায়গাটায় বউ, এই জায়গাটায় তোমার নামটা সুন্দর করে লিখে দাও তো বউ। না না বৌদিমণি, ওই কাগজে তুমি সই করবে না। এটা কিসের কাগজ মাধব? ওটা কোনো সাধারণ কাগজ নয় বৌদিমণি, ওটা তোমার শ্বশুর মশাইয়ের করা এক মহামূল্যবান দলিল। ওই দলিলে লেখা আছে ছোট বাবুর অবর্তমানে সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে, কিন্তু ছোট বাবুকে যদি কেউ বিয়ে করে তবে সেই হবে ওই সম্পত্তির অধিকারী। জানি তো, দাদা আমাকে বলেছে এখন থেকে সব সম্পত্তি আমার বইয়ের। কিন্তু ওই দলিলে বৌদিমণি যদি সই করে দেয় তাহলে সমস্ত সম্পত্তি তোমার দাদার হয়ে যাবে গো ছোট বাবু। মাসাদা, আর ওই সম্পত্তি বড়বাবু আনাতে পারেনি বলে তোমাকে কোনো বাঁচিয়ে রেখেছে। এসে কি এইসব তুমি কি বলছো মাধবদা? কিন্তু বড়বাবু ওই সম্পত্তি পেয়ে গেলে তোমাদের দুজনকে মেরে ফেলবে। না মাধবদা, এইসব তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিকই বলছি গো বৌদিমণি, আমি ঠিকই বলছি। বড়বাবুর স্বরূপটা তো আমি ভালো করেই জানি। মাধবদা, বড়বাবুর সামনে তার সাথে তাল মিলিয়ে তোমাদেরকে অকথা কুকথা বললো আমি যে ছোট বাবুকেই বাঁচিয়ে রাখতে চাই, তাই বলছি তোমরা খুব সাবধানে থেকো গো বৌদিমণি, খুব সাবধানে থেকো। মাধবদা, আমি কি শুনছি? মাধবদা কি বলে গেল? তোমার সমস্ত সম্পত্তি নাকি? না, ওই সম্পত্তি আমি কাউকে দেব না। এইবার আমি বুঝেছি কি বলছো? হারাম দাদা কত্তর পাতি থুতো ওই আংটিটা কেন আমাকে তোমার হাতে পরাতে বলেছিল। তার মানে এই আংটিটা তোমার দাদা দিয়েছে? হ্যাঁ, আর বলেছিল বইয়ের সাথে তুই ভালো ভালো কথা বলবি, বইয়ের তুই খুব সুন্দর ভাবে মনটা দয় করলে নিবি। কতবার বলেছি ওর একটা কথাও তুমি শুনবে না, ও যা বলবে তুমি আমাকে এসে বলবে। দাদাতে আমাকে বলতে পালন করেছিল গো বউ, ওই কাগজটা থই করে না দিলে না দিলে কি হলো বলো? বলো না দিলে কি করবে? তোমাকে মেরে কুতি কুতি করে দেবে, আর সই করে দিলে তোমাকে একটা সুন্দর সোনার হার উপহার দেবে বলেছে দাদা। নিশ্চয় দেবো। শুধু তোর বউয়ের জন্য সোনার হার নয় রে, তোর জন্য তো আমি দামি পোশাক কিনে দেব। এই, এটাতে সই করিয়ে নিয়েছিস তো? না, দুটো ফুটো করে দিয়ে তুমি আমার সমস্ত এতগুলো টাকার সম্পত্তি সই করে এনেছে, তা তাই না? আমার বউ বলে দিয়েছে ওই কাগজে ও সই করবে না। ও, তাহলে এই শয়তানি বউটাই তোর কানে বেশ মন্ত্রণা দিয়েছে রে। ওকে যদি আমি এই বাড়ি থেকে চুলের মুঠি ধরে না তাড়াতে পেরেছি তো পারবে না। কারণ এই বাড়িতে থাকার দলিল মানে আপনার ভাইয়ের দেওয়া শাখা সিঁদুর আর আমার শ্বশুরের দেওয়া সম্পত্তির ভাগ যখন আমি পেয়ে গেছি, তখন এই বাড়ি থেকে আপনি আমাকে তাড়াতে পারবেন না ভাসুর ঠাকুর। ঠাকুর বলছি কেন? আপনি তো হচ্ছেন একটা অসুর। কত বড় অসুর, তার প্রমাণ তো তুমি আগেই পেয়েছো দুর্গা। এবং আরো পাবে। দেখো, দেখো কি হয়। আই! আই শুয়োর! আরো পায়ের ওপর পা তুলে বসে বসে খেলি। আজ এত মাত্র কাজ ছিল, আর সেটা করতে পারলি না তুই। কেন পারলি না? বল কেন পারলি না? ওকে ভয় পাস?
একদম ভয় পাবি না রে, একদম ভয় পাবি না। ঠিক ঠিক কেমনি করে চালাবি। কাজের সময় যত ডিস্টার্ব। হ্যালো, কে বলছেন? কি আমার কাকারে ধর্মঘট দাবি? কিসের দাবি? না 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 না, কোনো দাবি দাবি নয়, কোনো দাবি দাবি নয়। এই আমি এক্ষুনি আসছি, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। এই রাস্কেল, হট 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 হট। আমি তোকে 1 ঘন্টা সময় দিয়ে গেলাম রে। এর মধ্যে যদি ওই দলিলটাই ওকে দিয়ে সই করতে না পেরেছি, তাহলে তাহলে তোদের দুজনকে না আমি জ্যান্ত পুড়িয়ে মরব রে শুয়া। মনে রাখিস। কি হয়েছে বলো না, বলো না তুমি কি হয়েছে? বলো না। তুমি কোথায় যাবে বলো না? আমার বৌমা দাদা আমাকে মেরে মেরে দেবে। তুমি না পালিয়ে না পাও, নাহলে আমি তোমার তুমি যেও না, আমার কথা শোনো, তুমি যেও না, আমার কথা তুমি শোনো, যেও না, আমার কথা শোনো, তুমি যেও না, আমার কথা শোনো না, দাদা তোমাকে কিচ্ছু করবে না, আমার একটা অনুরোধ তুমি রেখো, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। ঈশ্বর অন্ধ ক্ষতি হয়ে গেছে মা। তাই তোমার স্বামীকে যে তোমাকেই ফিরিয়ে আনতে হবে। আমি যে দক্ষ গো মা, 7 রাজার ধন 1 মানিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে আমি যে বসে আছি, আমি সেই সম্পদ ওই মানিককে গচ্ছিত করে দিতে পারলে তবেই তো আমার ছুটি গো মা। তাকেই তো আমি খুঁজছি গো মা। আলো থেকে আলোর, জল থেকে স্থল, আমি সর্বত্রই তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি গো মা। আমি তাকে কোথাও খুঁজে পাইনি। তবে ওই দানবটাকে যখন আমি পেয়েছি, আমার দৃঢ় বিশ্বাস আমার সেই হারানো মানিককে আমি ঠিক খুঁজে বার বলুন না, কোথায় কোথায় সে দাঁড়িয়ে? কিছুক্ষণ আগেই তো এখানে দানবের হুঙ্কার ছাড়ছিল বাবা। তোমাদের এই সুখের সংসারটাকে একেবারে নরক করে দিয়ে গেল। আমি আমি সব দেখেছি গো মা, আমি সব দেখেছি। আপনি কেবল ভাষণ ঠাকুরের কথা বলছেন? না না, ও ঠাকুর নয়, ও একটা আস্ত অসুর। তুমি তো একটা দেবী গো মা। তোমার মধ্যে আমি যে জীবনের শক্তি আভাস পাচ্ছি, আমার মনে হচ্ছে দানব দলিন্দুর্গ হয়ে তুমিই পারবে ওই দানবটাকে নিধন করতে। আপনি আমাকে এসব কথা বলছেন কেন? বলুন আপনি কে? তা তো আমি জানি না মা। আমি দুর্ভাগ্যে দোয়ার তলায় ভাসতে ভাসতে আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি। আমি আমার হারিয়ে যাওয়া ভাগ্যটাকে বুঝতে বুঝতে এখানে এসে দেখলাম, এখানে অনেকের মধ্যে আমার জীবনে অনেক মিল আছে। এই বাড়ির মধ্যে অন্ধকার আছে আমার অসংখ্য অতীত, পাশের অতীতের খোঁজেই তো আমি খুঁজতে খুঁজতে এই বাড়ির মধ্যে ঢুকে পড়ি গো মা। কিন্তু কে আপনি? বাবা? বাবা দুনিয়ায় সবাই যাকে ভিখারি পাগল পেশাটা বলে বিদ্রুপ করে, তাকেই তুমি কিনা বাবা বলে ডাকলে। পেয়েছি পেয়েছি। হারামের অধিকের কিছু হলেও
আজ আমার ভাগ্যটাকে আমি খুঁজে পেয়েছি। বাবা কি খুঁজে পেয়েছেন আপনি বাবা? কি হলো বাবা? চুপ করে আছেন কেন? বলুন না বাবা, আপনি এই বাড়িতে কাকে খুঁজে পেয়েছেন বাবা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি যখন আমার অতীতকে খুঁজে পেয়েছি, আমি এবার ঠিক খুঁজে পাবো গো। এইবার আমি আবার খুঁজে পাবো। এ কি? দিদি দিদি এই তো দিদি শুভম, এই শুভম, তুই এসেছিস ভাই? হ্যাঁ, বল। হ্যাঁ, ভাই। বাবা, দাদা, সবাই কেমন আছে বল না? সবাই ভালো আছে রে দিদি, কিন্তু তুই কেমন আছিস রে দিদি? ভালো নেই রে ভাই। কেন আছিস আর? আমার যে কপাল পুড়ে গেছে রে ভাই। কেন রে দিদি, কি হয়েছে? এই বাড়িতে আমাদের পদে পদে বিপদ। আমার ভাসুর ঠাকুরটা একটা মস্ত বড় শয়তান। হ্যাঁ, তার সমস্ত সম্পত্তি আমাদের হাতে নেওয়ার জন্য চক্রান্ত করছে। যে বিশ্বাস কর ভাই, আর সেই ভয়ে তোর জামাইবাবু বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। ঠিকই বলছিস, যখন জানতে পারলাম যে সেই সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে না লিখে আমার শ্বশুর মশাই যে তাকে বিয়ে করবে তার নামে করে দিয়েছে, তখন কোনো রকম তাকে কুকুর ছাগলের মতো বাঁচিয়ে রেখেছিল। তুই বিশ্বাস কর। তাহলে তো উইল অনুযায়ী এই পুরো সম্পত্তির মালিক তখন তুই রে দিদি। হ্যাঁ ভাই, হ্যাঁ, ওই সম্পত্তিটা আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে, তুই বিশ্বাস কর। আর তার জন্যই তো এই ভয়ে তোর জামাইবাবু আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আমার মাথাটা কেমন করছে রে দিদি, মনে হচ্ছে ওই শালা শয়তান মহেশ মল্লিকের সামনে পেলে একদম কুচকুচে করে দিলে। না ভাই না, সেসব করার সময় এখন নয়। এখন আমাদের পদে পদে বিপদ। যেভাবেই হোক আমার স্বামীকে আমাকে ফিরিয়ে আনতেই হবে ভাই, ফিরিয়ে আনতেই হবে। এখানে দেখে তুই একা কেমন করে দে, আমরা তো দিদি খুঁজে আনবি রে দিদি। তার চেয়ে বরং ভালো হয় তুই বরং আমাদের সঙ্গে চল, আমরা সবাই মিলে আমাদের জামাইবাবুকে খুঁজে বের করি। না রে ভাই না, তা কখনো হয় না। আমি যদি তোর সঙ্গে ও বাড়িতে চলে যাই, আর তারপর যদি ওই আত্মবলা মানুষটা এই বাড়িতে ফিরে আসে, আর তাকে একা পেয়ে যদি আমার ভাইসুরটাকে দেখে সত্যি সত্যি মেরে ফেলে, না, না, এ কখনো হতে পারে না ভাই, কখনো হতে পারে না। কাঁদিস না রে দিদি, তুই কাঁদিস না। তুই চোখের জলকে মুছে ফেলে মনকে শক্ত করে ধরে রাখবে দিদি। ওই সর্বশক্তিমান ঈশ্বর আছেন না, ওই ঈশ্বরের উপর ভরসা রাখ। একদিন দেখবি সব কিছু ঠিক করে দেবে না দিদি। ওই ঈশ্বর সব কিছু ঠিক করে দেবে। ঈশ্বর যদি থাকতো তাহলে এই দুর্গাকে দিন রাত এভাবে চোখের জল ফেলতে হতো না, এভাবে হেরে যেতে হতো না। এই ছোকরে, তুই আমার দোকানে ঘটনা দেখিয়ে দে। নইলে খোঁজালে কিন্তু আমি তোর গলায় বসিয়ে দেবো। তুমি ফিরে এসেছো? কিন্তু এই বেশি কেন এসেছো? আরে এই বেশে আসবো নাকি ছদ্ম বেশে আসবো? জলদি আমার দোকানে ঘটনা দেখিয়ে দে। খোঁজালে তো আমি তোর গলায় একেবারে বসিয়ে দেবো। কে তুমি? সত্য বলো, তুমি কে? আমি রাজা রাস্তান। বসকে আমাকে পুলিশ তাড়া করে বেড়াচ্ছে। জলদি তুই আমার দোকানে ঘটনা দেখিয়ে দে। নইলে এই গলায় একেবারে বসিয়ে দেবো পূজারিটা। জলদি, জলদি। পুলিশকে আমি কথা বলেছিস তো? একেবারে শক্ত করে দেবো। এই সাইডে যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরের মতো দেখতে। সত্যি ও রাজাস্থান নাকি অন্য কেউ? এক্সকিউজ মি ম্যাডাম, যে লোকটা কিছুক্ষণ আগে
দুর্গা, তুমি এই বুঝি তোমার সংসার? হ্যাঁ দিগন্তদা, তুমি তুমি কেমন আছো দিগন্তদা? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা যায়, আমি ঠিক ততটাই ভালো আছি দুর্গা। হ্যাঁ, হঠাৎ করে চাকরিতে না পেলে হয়তো হয়তো কোনো একটা অনিশ্চয়তার মাঝে আমাকে হারিয়ে যেতে হতো। আমার ক্ষমা করো দিগন্তদা, সেদিনের ব্যবহারের জন্য আমি জানি সম্পূর্ণ সম্পূর্ণ আমার বৌদি দায়ী ছিল, তাই আমাকে তুমি ক্ষমা করো দিগন্তদা। থাক না দুর্গা, মৃত প্রায় শূন্য চারা গাছের গোড়ায় আর সহানুভূতির বাড়ির সঞ্চয় করি কি লাভ? আজ তো তুমি বড় সুখেই আছো দুর্গা। ভালো, আমার থেকে ভালো বর পেয়েছো, অর্থ সম্পদ কি নেই তোমার? সেসব কিছু তো আমি তোমায় কোনোদিন দিতে পারতাম না দুর্গা। সত্যি তাই, কি যে পেয়েছি তাই ঈশ্বরই জানেন। সেই জন্যই তো তোমার হয়ে আমি এই ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই। হ্যাঁ, যে কারণে আমি এখানে এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে এই তোমার ঘরে ঢুকেছে, সে একটা কুখ্যাত ক্রিমিনাল। আমার হাতে তুলে দাও। কি বলছো তুমি? আমার ঘরে কুখ্যাত ক্রিমিনাল? না না না, নিশ্চয়ই তুমি ভুল দেখেছো, আমার ঘরে কেউ ঢোকেনি। এই বেকার লম্পট দিগন্ত হয়তো তোমার কাছে একদিন অনেক আগেই ভুল করেছে দুর্গা, কিন্তু এই ইন্সপেক্টর দিগন্ত এখনো কোনো ভুল করেনি দুর্গা। আমি নিজের চোখেই এই ঘরে ঢুকতে দেখেছি। না, আপনি ভুল করেছেন, আমার ঘরে কোনো ক্রিমিনাল ঢোকেনি। এবার দয়া করে আপনি আসতে পারেন। হাতে ফিরে যাওয়ার জন্য আমি কিন্তু আসেনি ম্যাডাম। স্বেচ্ছায় যদি আপনি আমাকে ধরা না দেন, তাহলে কিন্তু আমি আমার আইনি ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। ক্ষমতাও কিন্তু আপনার জানা নেই স্যার, তাই বেশি আইনি ক্ষমতা দেখানোর চেষ্টা করলে আমি সকলের সামনে চিৎকার করে বলবো যে আপনি তল্লাশির নামে আমার ঘরে ঢুকে আমার শিরোতা। দুর্গা, তুমি যে একজন আদর্শ গৃহবধূ, এই আদর্শ সংসার করার নাম নিয়ে তুমি এই বাড়িতে এসেছিলে, তোমার মনোভাব এত নিচ হয় কি করে? আজ আমার ভাবতে বড় অবাক লাগছে দুর্গা। একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, তোমাকে। আই এম সরি ফর ইউ। নিজের জন্য আজ আমার ভাবতে বড় অবাক লাগছে যে আমি একদিন তোমাকে ভালোবেসেছিলাম। তোমাকে বাই দা বাই, আজ তুমি আমার কোনো মতেই বাধা দিতে পারবে না দুর্গা। আমি তোমার ঘর সার্চ করবই। না এখন সার্চ করো না, বিশ্বাস করো আমি বলছি ওখানে আমার স্বামী শুয়ে আছে, তাছাড়া কেউ নেই, বিশ্বাস করো। আমি নিজে গিয়ে দেখতে চাই ও তোমার স্বামী না আমার খুঁজে ফেরা স্বামী। তুমি তোমার স্বামীকে আসামি থাকিয়ে বলতি এই পুলিশ থেকে তো বুঝি। কি মানে আপনি? মানে আমি তো এই মেয়েটা স্বামী গো। দেখেন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে ও ঘরে আমার স্বামী শুয়ে আছে। এখন মিলল তো আমার কথাটা? সরি দুর্গা, আই এম ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে আমার সেই খুঁজে ফেরা আসামি অবিকল তোমার স্বামীর মতনই দেখতে। এবার তাহলে হ্যাঁ, আছি। অসময়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। তোমাদের দাম্পত্য জীবন সুখে আর শান্তিতে ভরে উঠুক, আমি এই কামনাই করি। এইভাবে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। কিন্তু কি ব্যাপার, আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক চাল চলন মানে এইভাবে বেরিয়েলেন কেন? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না ম্যাডাম। এই ঘরে ঢুকেই আপনার স্বামীর ছবিটা দেখে প্রথমে আমি নিজেকে আমার ছবি ভেবেছিলাম, আমি চমকে উঠেছিলাম। পরে বুঝতে পারলাম ওটা আমার ছবি নয়, ওটা আপনার স্বামী সেই গবারামের ছবি। মুহূর্তের মধ্যে আমার মাথায় একটা আইডিয়া এসে গেল এবং সঙ্গে সঙ্গে আমি আপনার স্বামীর সেই পোশাকটা পরে এখানে আমি আপনার স্বামীর বক্সিং দিতে চলে এলাম। কিন্তু আমার স্বামীর চাল চলন কথাবার্তা আপনি এগুলো কিভাবে শিখলেন? এই ঘরের মধ্যে একটা ডায়েরি পাতা পড়তেই আপনার স্বামীর আচার আচরণ ব্যবহার যে কিরকম হবে সব আমি রপ্ত করে ফেললাম। বাহ, আপনি তো দেখছি ভীষণ বুদ্ধিমান। এত তাড়াতাড়ি মানে এত অল্প সময়ে এত কিছু রপ্ত করে ফেলেন? বাঁচার জন্য অনেক কিছু করতে হয় ম্যাডাম, আর আমাকে বাঁচার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না। তবে যদি কোনো সুযোগ পাই
এর প্রতিদান কিন্তু আমি আপনাকে ঠিক দিয়ে দেবো ম্যাডাম। প্রতিদান আমি আজকেই চাই। বলুন কি প্রতিদান চান? এই বাড়িতে আমার পদে পদে বিপদ। আমার ভাসুর ঠাকুর সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ওই দেখুন দেখুন দড়িটা রেখে গেছে, আর সেই ভয়ে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেছে। আমার স্বামী যতদিন না ফিরে আসে ততদিন যদি আপনি আমার স্বামীর জায়গায়। আপনার স্বামীর আমাকে বক্সি দিতে হবে তো, তাই তো? হ্যাঁ। বেশ, আমি শুধু আপনার স্বামীর বক্সি দেব না, আপনাকে সমস্ত রকম সহযোগিতা আমি করব। ঠিক আছে। আর ঈশ্বরের ক্ষমতা নেই যে ওদেরকে আমার হাত থেকে রক্ষা করে যদি না ওই দলিলে সই করেছিস। কি মনে করলে দাদা? ওই দলিলে আমি থই করব না। তোলে তো বউ, তুমি এখান থেকে তোলে তো। আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি দুর্গা, ওই দলিলে তুমি সই করবে কিনা? আমার স্বামী যখন একবার বলে দিয়েছে যে ওই দলিলে সই করবে না, তখন কিছুতেই সই করব না, করব না, করব না। তাহলে দেখো আমার স্বামীর কি হালটা আমি করে ছাড়ি। দেখো, দেখো, দেখো। মারো, আরো জোরে জোরে মারো। ওই শয়তানটা এতদিন সবার উপর চাবুক মেরে যে অত্যাচার করেছে, ওর উপর তুমি ঠিক সেইভাবে চাবুক মারো, মারো, আরো জোরে মারো। কই, কোথায় গেল মহারাজা? তবে কি পুলিশ তাকে ধরে ফেলেছে? নাকি নাকি সেই পুলিশের করেছে? না, ভগবান তুমি আমার রাজাকে ফিরিয়ে দাও, রাজাকে ফিরিয়ে দাও। রাজা তুমি ফিরে এসো, রাজা তুমি ফিরে এসো। আসবে না, আসবে না, ওই শালা আর কোনোদিন রাজা আসবে না। তোর মার কিন্তু কেটে কুটেকে শালা ভেঙে পড়েছে। সেই দাদা, তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, মদ খেয়েছি। এই তুমি মানুষ মদ খায় কেন বলতো? দুঃখে নাই তো খুশিতে। তাহলে কোন খুশিতে তুমি মদ খেয়েছো? চাকরি পাবার খুশিতে না চুরি তুমি চাকরি পেয়েছো? আমি একদিন কানাডা কাজ দিয়ে এক বাবুর বাড়িতে গিয়েছিলাম। এই বাবুর দুটো লেজ কারখানার মালিক, তার হাতে পায়ে ধরতে আমাকে একটা চাকরি দিয়ে দিল। আরে চুরি জানিস তোকে একটা চাকরি দেবো। না না, আমি কোনো চাকরি করবো না। আমি রাজার হাত ধরে গিয়ে আমি রাজার সাথে সংসার করবো, সংসার। কিন্তু করেছে তোর এই রাজা। ওই শালাকে রাজাকে আমি যদি সামনে দেখতে পেতাম, শালাকে কুটি কুটি করে কেটে দিতাম। চল চল ঝুলি, না। তুই আমার সঙ্গে চল। আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না, কিছুতেই না। আরে বাবা, না, আর তুই না গেলে আমি তোকে জোর করে নিয়ে যাবো। কে আছো? কে আছো? বাঁচাও! এমন দৃশ্য দেখে আমরা বিচলিত হয়ে যাই। এমন দৃশ্য আমরা এই মেয়েটির আত্মনা শুনে কেউ মজাতে আসবে না। আর যদি আসে তার সম্মতি ধারণ করে আপনারা পারবেন না। এই লোকটা সত্যি আমাকে জোর করে তুলে নিতে চাইছে। তুমি সেই মেয়েটা না? হ্যাঁ, আমি সেই মেয়েটা। বিশ্বাস করুন, আজ আমি কোনো নাটক
কাউকে না হাত বলা যাবে না। যাও যাও বলতে গেলে এই মাকড়া পুরো মাথা আমরা খাইলে আমাদেরকে চোখ না লাগে আমরা শুধু কচি না চাই না লো ওই কচির বাপ যেটা কেউ না আমাদের ডালিদেরকে ডাকবো আই বলো বন্দাকিনি একদমনে বন্দাকিনি তোমার বেরিয়ে আই তো এই পুরো থামড়াকে তো নাচাই খোকা নাচে রে নাচে রে খোকা নাচে রে পুরো খোকা নাচে রে নাচে নাচে রে পুরো খোকা নাচে রে নাচে রে নাচে রে এই পুরো খোকা নাচে রে তাদের ভাগে নাচে রে পুরো ধামনা নাচে রে দিদি দিদি নাচে রে হাটের মরা দেখলে হিজড়াদের কত ক্ষমতা সবাই হিজড়াদের ভয় পায় আর পাবেই বা না কেন এ দেশের সৎ নাগরিক বলে তো কেউ যদি থাকে তো আমরাই আছি তাই বুঝি? নিশ্চয় এদেশের পুরুষরা মেয়েকে রেপ করে কি করে তো হ্যাঁ করে। আর বিদেশের মেয়েরা ওই ছেলেদেরকে রেপ করে কিন্তু কোনদিন কি শুনেছ এই হিজড়া করে কোনো মেয়ে ছেলেদেরকে রেপ করে কই না তো। আমরা হলাম দেশের সৎ নাগরিক তাই ভাবছি আমরা ভোটে দাঁড়াবো তোমরা ভোটে দাঁড়াবে? নিশ্চয় পুলিশ প্রশাসন থেকে মন্ত্রী আমরা সব জায়গায় যদি আমরাই থাকি তাহলে দেশটা দেশ থাকবে না লো। একেবারে বলি ও তো বৌদিমণি, তোমার কি কচি হলো? আমার কোহলে দোলে গো সোনার নীলমণি, আমার কোহলে দোলে গো সোনার নীলমণি, আমার কোহলে দোলে গো সোনার নীলমণি, আমার আস্তে দেরি হলো বলে, আস্তে দেরি হলো বলে, বেজার হয়ে গে। দোলে দোলে গো সোনার নীলমণি, আমার কোহলে দোলে গো সোনার নীলমণি। সত্যি, ওই মানুষগুলো না থাকলে দাদাও তো আমাকে জোর করে ধরে নিয়ে যেত। তাই তোমার মাঝে মাঝে মনে হয় ওই মানুষটা সত্যি আমার দাদা তো যাতে মরুকে যায়। এবার রাজা আসলে তার হাত ধরে আমি অনেক দূরে পালিয়ে যাবো। আমি পালিয়ে যেতে এ কি রাজা, রাজা তুমি ফিরে এসেছো? আমাকে লাদা লাদা করতে কেন? আমি কি লাদা নাকি? এ কি তুমি তুমি চিনতে পারছো না? তুমি এমন কেন করছো? কেমন করে চিনবো? আগে কি তোমায় আমি কখনো দেখেছি নাকি তাই? একটিবার তুমি আমাদেরকে ভালো করে চেয়ে দেখো, তাহলে তুমি আমাকে চিনতে পারবে রাজা। আমি তোমার চুমড়ি, আমি তোমার চুমড়ি রাজা, চুমড়ি। রাজা, দাঁড়াও। আজ তুমি কেন মুখোমুখি কথা বলছো? তুমি কেন আমাকে চিনতে পারছো না? তুমি শুধু একটিবার তাকিয়ে দেখো, তোমার কি হয়েছে রাজা বলো? তুমি কেন আমাকে চিনতে পারছো না? কেন? আমি রাজা নই। আমি পাগল। আমি পাগল হয়ে গেছি গো। না, 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 রাজা না, তুমি পাগল কেন হবে? তুমি তো আমার রাজা, তুমি তো আমার রাজা। তোর রাজা মনে হয় তোর রাজা মনে হয় স্মৃতিশক্তি হারিয়ে একদম হাওয়া হয়ে গেছে। দাদা,
বাঁচাতে গেলেও কেউ বাঁচাতে পারবে না। খবরদার দাদা, তুমি রাজা থেকে এক পেগুন চেষ্টা করবি না। আমি যেমন করে পারি আমার রাজাকে সুস্থ করে তুলবো। চলো, 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 আমি তোমাকে নিয়ে- আমি রাজা হলে তুমি তো লাঠি, তাই না গো? তুমি তো লাঠি। তুমি তো হতে পেরেছো রাজা। তুমি যে আমার মনের রাজা হতে পেরেছো। তুমি একটিবার আমাকে তাকিয়ে দেখো, আমি তোমার চোখে। তোর তার আগে তোর মুখটাই আমি খালি করে দেবো রে। দাদা, সারা তোর রাজার জন্যই আমার সব কিছু ধান্দাবাড়ি বন্ধ হয়ে গেছে। আর তোর জীবন থেকে ওই রাজাকে আমি সারা জীবন করে পাঠিয়ে দেবো। বাস, বাস। ও বোধহয় একেবারেই শেষ। এভাবে অশান্তি করিস না, তুই চোখ কান বন্ধ করে রাখ। বলো কি মা, এইভাবে দিনের পর দিন বৌদির এইভাবে ব্যভিচার আমাদেরকে চোখ কান বন্ধ করে সহ্য করে যেতে হবে? না না মা, এটা আমার পক্ষে কোনো মতে সম্ভব নয় মা, কোনো মতে সম্ভব নয়। আচ্ছা, তোরা কি বলতো, তোরা কি শুধু নিজেদের কথাই ভাববি? আমার দুর্গার কথা কি তোদের একটিবারের জন্য মনে পড়ে না? সে কেমন আছে তোদের জানতে ইচ্ছে করে না? করে মা করে, এবারে বাকি সবাই ভুলে গেলেও আমি তো ভুলতে পারিনি। তাই তাই তোমাদেরকে কাউকে কিছু না জানিয়ে না মা, আমি একদিন দিদির কাছে গিয়েছিলাম মা, একদিন গিয়েছিলাম। গিয়েছিলি? হ্যাঁ রে, এটা কেমন আছে রে? আচ্ছা, ওর বাবা তোমার স্বামীকে মেনে নিয়েছে তো? আমাদের কথা জিজ্ঞাসা করছিল। এই বল না, তোর বাবা কেমন আছে জিজ্ঞাসা করছিল। কি হলো, চুপ করে আছিস কেন? তোমার কোন প্রশ্নের উত্তর আমি আগে দেবো? আমি তো সেটাই বুঝতে পারছি না মা। তার মানে 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 তোমার মেয়ে তো এখন অনেক বড় লোক বাড়ির বউ হয়েছে মা। হ্যাঁ, আমার স্বামী তো কি হয়েছে, ও এখন তোমার মেয়ে এখন গা ভর্তি গহনা পরে, দামি দামি শাড়ি পরে রাজরানি হয়ে থাকে মা। হ্যাঁ, আমি যেতেই আমার কোথায় বসতে দেবে, কি খেতে দেবে, তাই নিয়ে দিদি শ্মশান ব্যস্ত হয়ে পড়লো। আর এত দামি দামি খাবার দিলে না মা, সেগুলো আমি কখনো চোখে দেখিনি মা, কখনো চোখে দেখিনি। কি বললি? আমার চোখে চোখ রেখে কথাগুলো তুই আরেকবার বলতো বাবা। মা মা আমি আচ্ছা, তুই কি বলতো? সেই ছোটবেলা থেকে তোকে আমি পরিপিঠে করে মানুষ করেছি। তোর মুখের ভাষা আর মনের ভাষা যে এক নয়, সেটা আমার চেয়ে কে বেশি ভালো বুঝবে? ধরা পড়ে গেলাম মা, এত চেষ্টা করেও আসল সত্যিটা চেপে রাখতে পারলাম না মা। আসল সত্যিটা তো কি রে শুভম? তবে তবে কি আমার মেয়েটা চির দুঃখে নিয়ে রয়েই গেল রে বাবা? দুঃখে যার জীবন করা সুখ কি তার কপালে আসে বাবা? তার মানে আমাদের দুর্গা তুমি সুখী নেই মা, তুমি সুখী নেই। ওই শয়তান মহেশ মল্লিকের জন্য আমার দিদির জীবনটা করে ছলকার হয়ে গেছে। তারই ভয়ে আমার জয় বাড়ি ছেড়ে চলে গেছে। আর তার সুখে দুঃখে আমার দিদি তুমি আমার দুর্গাকে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো। থামুন, এই বাড়িতে এত মরা কান্না কিসের? কি
এখানে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন কেন? ভয় করছে নাকি? ভয় নয় বৌমা, ভয় নয়, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। তার মানে আপনার চক্ষু লজ্জা আছে? হয়তো তোমার মতো নেই বৌমা, তাই বলছিলাম কিনা এই বাজারে ছেলে নিয়ে তুমি যদি বাজার করতে যেতে বৌমা, তাহলে দোকানদাররা হয়তো তোমার কাছ থেকে পয়সা চাইতো না। তার মানে মানে যে পোশাকটা পরে তুমি আসো বৌমা, ওই পোশাকটা পরে যদি বাজারে গিয়ে দোকানদারদের সামনে গিয়ে দাঁড়াতে বৌমা, তাহলে দোকানদাররা বিনা পয়সায় তোমার বাজারে ছেলেটা পরে দিত। আমাকে এত বড় অপমান! আজ জুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দেবো পুরো ফাল! তোমার এই সুন্দর নরম জুতোটা এই বুড়ো গালে বসালে জুতোটা অক্ষত থাকবে কিনা সেটা একবার বরফ করে নিজের গালে বসিয়ে দেখো। তুমি আমার গালে জুতো মারলে? আর যদি কখনো আমার বাবা আমার গালে হাত তোলো না, তাহলে তোমার হাতটা আমি টেনে ছিঁড়ে দেবো। তা তো বলবে রে ভাই, তা তো বলবে। তুমি তো দেখছি এদেশের কাপুরুষদের মতো শুধু বউ পিটিয়ে পুরুষ সাজতে চাও রে ভাই। কিন্তু কিন্তু তোমার বোধহয় জানা নেই ভাই, এই লাভলি বোন যদি থানায় গিয়ে একটা কমপ্লেন করে না, তাহলে এই বাড়ি শুদ্ধ সবারই কোমরে কিন্তু দড়ি পড়বে। না, তা আমি করতে পারবো না, কারণ বাবা মারা আমাকে ওর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। তাই তো ওদেরকে জেলে পুরলে আমার কি যাওয়ার কোনো জায়গা থাকবে না। আর এই সুযোগটাই ওরা পেয়ে গেছে। তার জন্য তো আমার উপর শারীরিক মানসিক নির্যাতন করে। থামো। তাই যদি হয় তাহলে বাবার গালে তুমি জন্মস্থানে গেছিলে কেন? তুমি শুধু লাভলি জুতো মারাটাই দেখলে ভাই, কিন্তু একটা মানুষ কতখানি অপমানিত হলে যে এরকম একটা কাজ করতে পারে সেটা তুমি আন্দাজ করতে পারছো ভাই? সরি, আপনাদের ফ্যামিলি মেটালে যদিও আমার মাথা গলানোটা উচিত নয়। লাভলি, মানে আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না, তুই কি দেখেছিস? হ্যাঁ, তোমার পকেটেই তো ছিল। কেন এখন কি নেই? না নেই, তাই বলছি কোনো কারণে যদি তোর ঘরে গিয়ে পড়ে থাকে। না, আমার ঘরে পড়ে থাকলে তুমি নিশ্চয়ই পেতে, কিন্তু এবারের অন্য কোথাও পড়ে থাকলে কিন্তু সেটা এতক্ষণে হাপিস হয়ে গেছে। আভাস হয়ে গেছে মানে? কি বলতে চাইছো তুমি? আচ্ছা, তুমি কি আমাদের সন্দেহ করছো মামা? তা কেন হবে আরতি? এই মল্লিক মশাই এসে তো প্রথমে বৌমার ঘরেই ঢুকেছে, আর যদি কিছু হয়ে থাকে ওই ঘরেই হয়েছে। কিন্তু কাকাবাবু, আমি তো প্রথমে আপনারই সাক্ষাৎ করেছিলাম, মানে এসেই তো আমি আপনাকে প্রণাম করলাম, কাকিমাকে প্রণাম করলাম, তারপর দুর্গামণির কুশল সংবাদ জানালাম। মল্লিক মশাই, তার মানে কি বলতে চান আপনি? মানে বলছি ভাই, অভাবে তো অনেকের স্বভাব নষ্ট হয় রে ভাই। তাই বলছি ওই প্রণাম করার সুযোগে অভাবের তাড়নায় তোমার বাবা মায়ের মধ্যে কেউ যদি আমার পকেট থেকে ওটা হাত সাফায়। খবরদার! আমার বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতাকে অসম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার বস আর আমি আপনার কারখানার কর্মচারী। এইভাবে বাহাদুরি না দেখিয়ে নিজের বাবা মার পকেটে একটু সার্চ করলেই তো পড়ো। যারা চোর তারা শুধু অপরকে চোর বলেই ভাবে, কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা কখনোই কাজ করতে পারে না। তুই বিশ্বাস না করলেও ওরা তো করে বড়, তাই ওদের কথা মতো তুই আমাদের সাজ করেই দেখ বাবা। না না মা, না না, হয় না মা, হয় না। আরে বলো, হ্যাঁ আমি বলছি তুই আমাদের সাজ কর বাবা। বাবা, আমাদের সত্য অগ্নিসত্তা পরীক্ষা দিতে আমরা যে প্রস্তুত রে বাবা, তাই তুই আমাদের সাজ করে আমাদের তুই কলস মুক্ত কর বাবা, মুক্ত কর। এই শোনো, তুমি তোমার বাবাকে সার্চ করো আর আমি তোমার মাকেই নাই সার্চ করি। আসো। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হোক। দেখো দেখো। কি হলো? পেলে? দেখো।
তাহলে তাহলে তুমি আমায় বললে না কেন? বলো। আমি ধার দেনা করে তোমার প্রয়োজনটা মিটিয়ে দিতাম। বলো। এ তুই কাকে কি বলছিস রে বড়? যে মানুষটা অর্ধেক দিন উপোস করে থেকে তোদের 3 ভাই বোনকে পেট ভরিয়ে খাইয়েছে, একটা টাকা কারোর কাছে ভিক্ষে না নিয়ে সৎ উপায়ে উপার্জন করে তোদের মানুষ করবে চাহিদা মিটিয়েছে, আর সেই মানুষটাকে তোরা চোর বলে বিশ্বাস হয় রে বড়? অবিশ্বাস আমি কেমন করে করি বলো মা? চুরির মাল যার কাছে পাওয়া যায় তাকেই তো সবাই চোর বলে। কিন্তু চোর হলেও ওনারা তো তোমার বাবা মা পরম, আরে বাবা মা তো হলো দেবতা। আমি এরকম চোর দেবতাদের সাথে কিছুতেই থাকবো না। আমি তুমি এই চোরদের সাথে থাকো, আমি এক্ষুনি চললাম। দাঁড়াও না, দাঁড়াও, তুমি কোথাও যাবে না। যেতে হয়তো এই চোর দুটোই যাবে। আমাদের পরম কি বলছে গো? আমরা নাকি চোর? আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়? না আরতি না, ও ও তোমাকে কিছু বলেনি আরতি। আরতি, তুমি বলতে পারো আরতি, তুমি যখন গর্ভধারিণী মা, তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। তোমার মনে নেই আরতি, ছোট্টবেলায় ওই পরবের একবার জ্বর হয়ে সারা রাত জ্ঞান হারিয়েছিল। আর তুমি সারা রাত ওকে কোলে নিয়ে জন্ম দিয়েছিল মাথায়। সেই ভুলে গিয়ে তোমাকে